এবং 2021 সালে এবং 2022 সালে দুটি রিট পিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করা হয়েছিল মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে, যেখানে 2021-এ উনি বিরোধী দলনেতা বা উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস ওনার বিরুদ্ধে ফাইল করা হচ্ছিল। তো ইনিশিয়ালি 2021-এ যে রিট পিটিশনটি ফাইল করা হয়েছিল তাতে অন্তর্বর্তী আদেশ হিসেবে ওই এফআইআরগুলোকে স্টে করে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। এবং তারপরে যেটি হয়, ওই এফআইআরগুলো স্টে হওয়ার পরেও রাজ্যের তরফ থেকে আরও বিভিন্ন রকমের এফআইআর ফাইল করা শুরু হয় আর কি। প্রত্যেক দিন প্রত্যেক দুদিনে একটা দুটো করে এরকম এফআইআর, আর সবকটা এফআইআরই যাকে বলে হচ্ছে ফ্রিভোলাস এফআইআর, মানে 5 বছর আগেকার ঘটনা, 3 বছর আগেকার ঘটনা, অদ্ভুত অদ্ভুত সমস্ত আকাশ কুসুম মানে অভিযোগ। কোথাও বলছে যে কেউ হার কারোর চুরি হয়েছে, বলছে যে এটা ওনার কথায় চুরি হয়েছে। এরকম বিভিন্ন রকমের কমপ্লেনেন্ট ধরে এনে তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে কিছু নতুন এফআইআর, এবং আবার কিছু কমপ্লেনেন্টকে ধরিয়ে এনে তারা বলছে যে 5 বছর আগে এরকম কিছু হয়েছিল, এতদিন বলতে পারিনি, করে আবার সেটাকে নিয়ে একটা এফআইআর নিয়ে রাজ্য এরকম একটি ক্ষিপ্র গতিতে চলছিল মাননীয় বিরোধী দলনেতার এগেনস্টে পুলিশ প্রসিকিউশন বা পুলিশি হয়রানি করার জন্য আর কি। তো সেকেন্ড রিট পিটিশনটিও ফাইল করা হয়। তাতে এটিও উল্লেখ করা হয় যে শুধু মাননীয় বিরোধী দলনেতা নয়, যারা যারা মাননীয় বিরোধী দলনেতার সাথে রাজনীতি করেন বা বিরোধী দলনেতার কাছের আর কি, তাদেরকেও পুলিশ এরকমভাবে হ্যারাস করছে। তো আদালত ওই রিট পিটিশনটিও শোনার পরে, যেটা 2022-এ ফাইল করা হয়, যে এফআইআরগুলো তখন ওই রিট পিটিশনেও বলা হয়েছিল আর কি, সেগুলোকেও স্টে করে দেন। এবং যে হারে ওনাকে পুলিশি হয়রানি করা হচ্ছিল তাতে আদালত তখন বলেছিল যে যদি কোনো নতুন এফআইআর করতে হয় তাহলে রাজ্যকে আদালতের মাননীয় কলকাতা হাইকোর্টের লিভ নিয়ে, অনুমতি নিয়ে সেই নতুন এফআইআর দাখিল করতে হবে। তো তারপরে মামলাটি নিয়ে তো রাজ্য সুপ্রিম কোর্টেও যায়। প্রথমে এখানে ডিভিশন বেঞ্চের কাছেও অ্যাপ্রোচ করে অ্যাপিল ফাইল করে, সেখানে মেনটেনেবল নয় বলে সেই অ্যাপিল ডিসমিস করে দেয় রাজ্যের অ্যাপিল। তারপরে সুপ্রিম কোর্টেও তারা যায়, একবার নয় বহুবার বিভিন্ন পার্টির মাধ্যমে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট অনারেবল সুপ্রিম কোর্টও এই অর্ডারগুলির সাথে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করেননি, অন্তর্বর্তী আদেশ ছিল এগুলো। এবং মামলার দুটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য মাননীয় সুপ্রিম কোর্ট বলেন হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে তাড়াতাড়ি যাতে ফাইনাল হিয়ারিং হয়ে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা নিতে। মামলাটি তারপরে বহুদিন ধরে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ের সময় ইনফ্যাক্ট রাজ্যের তরফ থেকেও বেশ কয়েকটি এফআইআর বলা হয় রাজ্যের তরফ থেকে যে এই এফআইআরগুলো নিয়ে আমরা কোনোরকমভাবে ডিলই করবো না, কারণ এই এফআইআরগুলো সম্ভবত ফ্রিভোলাস। তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি। এবার যেটি হয়েছে যে বাকি এফআইআরগুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে, কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত কোয়াশ করে দিয়েছেন, এবং কয়েকটি এফআইআর যে কটিকে কোয়াশ করেননি উনি বলেছেন হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্যে, নাগরিকদের যে বিশ্বাসযোগ্যতা বা যে বিশ্বাস নাগরিকরা চায় আর কি, যে 4টে না 5টা এফআইআর, এখনো অর্ডারটি আপলোডেড হয়নি, তো আমি কোর্টের মধ্যে যা শুনেছি সেটা থেকেই বলছি, 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না, সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে, এবং তারা 5জন করে আরও অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। এবার প্রশ্ন আসছে যে আপনাদের মিডিয়াতেও দেখানো হচ্ছে যে রক্ষা কবচ প্রত্যাহার, এই জিনিসটা আপনাদের একটু সংশোধন করে নেওয়া উচিত, কেননা আদালতের অন্তর্বর্তী আদেশ যেটি ছিল সেটা আমি বললাম আপনাদেরকে। অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কেননা মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। তো অবশ্য আদালত একটা কথা বলেছে, আমরা এর মধ্যে আরও 6টা না 7টা আরও এফআইআর ছিল যেগুলো আমরা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে ফাইল করেছিলাম, যে এই এফআইআরগুলো আমরা পরে জানতে পেরেছি মামলার ফাইল হওয়ার পরে যে এরকম এফআইআর আছে যেখানে মাননীয় বিরোধী দলনেতার নাম আছে আর কি, বা ওনার বিরুদ্ধে করা হয়েছে। আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন রিট পিটিশনের প্রেয়ারে ওই এফআইআরগুলোর কোয়াশিংয়ের জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না, তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআরগুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করা। তো আমরা সেই লিবার্টি তো ডেফিনেটলি অ্যাভেল করব,
আর নতুন এফআইআর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে এখন ফাইনালি এটা যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে, আমরা যদি রাজ্যের আচরণ দেখি মাননীয় বিরোধী দলনেতার প্রতি, কেননা তারা তো প্রতি মানে কি বলবো ড্রপ অফ আ হ্যাটে তারা মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে একটা করে ক্রিমিনাল কেস ফাইল করে। তো এবার তো সেই হ্যারাসমেন্ট শুরু করবে আরও, তার কারণ হচ্ছে যেহেতু নির্বাচন এগিয়ে আসছে তার মুভমেন্টটাকে সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে, কারণ এভরি ডে হয়তো একটা দুটো করে এফআইআর রেজিস্টার করে এখান থেকে নোটিশ দিয়ে তাকে এখানে ডেকে পাঠানো হবে, ওখানে ডেকে পাঠানো হবে। তো আমরা বলেছিলাম হচ্ছে যে সেটা নিয়েও একটা ইন অ্যাডভান্স একটা যদি আমাদেরকে আজকে বলেছি আমরা কোর্টকে যে যদি একটা কোনো রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি। তো আদালত বলেছে যে না, যতক্ষণ না এফআইআর রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু করতে পারবে না। এফআইআর রেজিস্টার্ড হলে তো অবশ্যই আদালতের কাছে আসার, আদালতের দরজা নক করার লিবার্টি আমাদের সবসময় আছে। তো এই মোটামুটি হয়েছে, আমরা ওয়েলকাম করছি, কেননা আমাদের যে বক্তব্য মানে মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআরগুলো বেশিরভাগই কোয়াস্ট হয়ে গেছে এবং বাকি এফআইআরও পুলিশের ওপরে, রাজ্য পুলিশের ওপরে আদালতও ভরসা রাখতে পারেনি। তাই জন্যেই সিবিআই এবং রাজ্যকে নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে। তো মোট কথা এই ব্যাস এই আর কি। যে নতুন এফআইআর দায়ের করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে, আমরা চাইলে আজকেই এফআইআর দায়ের করতে পারি না। রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে, প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে। আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতে মামলাগুলি পেন্ডিং আছে, নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না, আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। 2-3টি অ্যাপ্লিকেশনও করেছিল, 2-3টি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে। রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে। তারপরে রাজ্য নিজে মামলা শুনানি চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না, তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে। সো দেয়ারফর আমি যেটা বললাম আবার রিপিট করছি, রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, আর কোনো কারণ মানে তার বাইরে নেই। আর তৃণমূল 2021-এ ক্ষমতায় আসবার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দায়িত্বভার নেওয়ার পর একের পর এক মিথ্যে মামলা করা হচ্ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং শুভেন্দুবাবু সেটা ইন্ডিভিজুয়ালি এক একটা মামলা অ্যাড্রেস করছিলেন। এবং সেই সমস্ত মামলা দেখতে দেখতে উনি গিয়ে দেখলেন প্রায় 26-27টা মামলা হয়েছে। এই সমস্ত মামলা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে মাননীয় জাস্টিস রাজাশেখর মান্থার কোর্টে গিয়ে বললেন যে এগুলো সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, প্রতিহিংসামূলক মামলা দিয়ে শুভেন্দু অধিকারীকে বসে আনার চেষ্টা এবং তাকে জেলে পড়বার চেষ্টা। এই যখন আবেদন তিনি জানালেন তখন প্রাইমা ফেসিতে প্রাথমিকভাবে তদন্ত করে বা বুঝলেন আনুমানে মাননীয় কোর্ট যে ঘটনার পেছনে সত্যতা রয়েছে। সত্যতা যে রয়েছে তার প্রমাণ হচ্ছে তিনি তখন অর্ডার দিলেন, বললেন যে এই সমস্ত মামলায় তো কোনো অ্যাকশন নেওয়া যাবেই না যতক্ষণ না বিচার শেষ হচ্ছে, এবং অন্য কোনো এফআইআরও করা যাবে না কোর্টের অনুমতি ছাড়া। তা তৃণমূল কংগ্রেস আজকে খুবই লাফাচ্ছে নাকি শুভেন্দু অধিকারীর কবর থেকে রক্ষা কবচ উঠে গেল। ভাই, রক্ষা কবচ তো ছিল না, ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে হলে কোর্টের অনুমতি নিতে হবে। তোমরা কেন কোর্টের অনুমতি নাওনি? কটা অনুমতি নিতে গেছিলে বাবা তৃণমূল কংগ্রেস এই কদিনে যতদিন স্টে ছিল? কারণ তোমরা বুঝেছিলে আবার মিথ্যা মামলা করতে গেলে মুখ পুড়বে। আচ্ছা, মুখ যে আজকে পুড়লো কোর্টে, কারণ আজকে ফাইনাল অর্ডারে স্পষ্ট হলো তা দেখা গেল কি, দেখা গেল যে প্রায় 15টা মামলা খারিজ করে দিয়েছে। একজন এলওপির বিরুদ্ধে 15খানা মিথ্যা মামলা করেছিলেন যেটা খারিজযোগ্য। আপনাদের মুখে লজ্জা শরম কিছু আছে তৃণমূল কংগ্রেসে? বাকি যে কটা মামলা আছে যেগুলো কঠিন কঠিন ধারা দিয়েছেন, নন অ্যাভেলেবল সেকশন দিয়েছেন, যে সমস্ত ধারায় মামলা সাধারণত খারিজ করা যায় না তদন্ত প্রক্রিয়া শেষ না করে, সেই সমস্ত ক্ষেত্রে যে আপনাদের তদন্তের উপর কোর্টের কোনো ভরসা নেই তা স্পষ্ট করে দিল কোর্ট, এবং তা সেন্ট্রাল এজেন্সিকে ইনভলভ করে ইনভেস্টিগেশনের অর্ডার দিয়ে দিল।
মুখে লজ্জা যদি ন্যূনতম থাকে তাহলে এই অপপ্রচার করবেন না। রক্ষা কবচ উঠে গেল। রক্ষা কবচ যখন ছিল, মানে যখন কোর্ট বলেছিল কোর্টের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না, কটা এফআইআর করেছেন? কটা এফআইআর এর জন্য ডিমান্ড করেছিলেন কোর্টে? কটা অনুমতি পাননি বলে সুপ্রিম কোর্টে গেছেন? কটা অ্যাপ্রুভাল করিয়ে এনেছেন? তখন আপনারা জাননি, কারণ তৃণমূল কংগ্রেস জানতো যে মিথ্যে মামলা নিয়ে গেলে আবার গেলে মুখ পুড়বে। একটা মামলা আপনাদের ধোপে টেকেনি, সমস্ত মামলা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিয়েছে, না হলে হচ্ছে রিজেক্ট করে দিয়েছে। তৃণমূল ড্যাং ড্যাং করে লাফিয়ে না মানে নেচে বেড়াচ্ছেন, হ্যাঁ রক্ষা কবচ চলে গেল, রক্ষা কবচ চলে গেল। রক্ষা কবচ দিয়ে বা না দিয়ে শুভেন্দু অধিকারীকে আটকানো যায়নি। আমি জানি যারা এখন লাফাচ্ছেন তাদের বুকে দম থাকলে আগামী কালকের মধ্যে আবার যেরকম মিথ্যা মামলা করেন, গোটা 15, 20টা, 25টা, 100টা মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করবেন, আবার সেই সমস্ত মামলা নিয়ে আমরা কোর্টে যাব। এবং আমরা জানি লাস্টবার যে অর্ডার হয়েছিল আপনাদের এই কাণ্ড কারখানা আবার একই অর্ডার হবে, তখন আবার বন্ধ হয়ে যাবে, আবার সেন্ট্রাল এজেন্সিকে বলবে খতিয়ে দেখো, আবার বলবে যে এই সমস্ত মামলা খারিজ হয়ে গেল। ফলে একটা মামলার অন্তর্বর্তীকালীন আদেশে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে হলো। সেই সিদ্ধান্ত হলো বলেই অটোমেটিক্যালি লাস্ট অর্ডারটা হচ্ছে আর গুরুত্বপূর্ণ থাকলো না বা প্রয়োজনীয় থাকলো না, কারণ মামলাই তো শেষ হয়ে গেল। ফলে আপনারা যদি আবার মিথ্যা মামলা করেন, আবার মিথ্যা এফআইআর করেন, আমাদের হাইকোর্ট যেতে কতক্ষণ সময় লাগবে? আমাদের অফিস থেকে খুব জোর হলে 20-25 মিনিট, আবার কোর্টে থাপ্পড় খাবেন, তারপর আবার লাফালাফি বন্ধ হয়ে যাবে। ফলে অপপ্রচার করে অনৈতিক আনন্দ, একটা দিবা স্বপ্ন, একটা এই ধরনের উৎসবের অ্যাপ্রোচে থাকবেন না। মনে রাখবেন, শুভেন্দু অধিকারী অন্য হচ্ছে বিরোধী দলনেতাদের মতো নন যে কেস দিয়ে সেটিং করা যাবে, টাকা দিয়ে সেটিং করা যাবে। দেখেননি, আপনাদের তো একজন বিরোধী নেতা ছিলেন, এই কদিন আগে জেল থেকে বেরিয়েছেন, নাম পার্থ চট্টোপাধ্যায়। সেটিং করে চলতেন, নাহলে নাকতলা ওনাকে জিততে হতো না। উনি সেটিং করে চলতেন, তাই সেই সময় একের পর এক কেসে সরাসরি আপনাদের দলের নেত্রীকে নেমে পড়তে হয়েছিল কোমর বেঁধে পার্থবাবুর বিরুদ্ধে। একাধিক ঘটনা আছে, ইতিহাস ঘাটাবেন না। এই বিরোধী দলনেতাকে এত সহজে হজম করা যাবে না। আপনাদের এই সমস্ত ট্রিক্স আমরা আটকে দেব। ফলে দয়া করে লাফানোর আগে কোর্টে কি হয়েছে একটু জেনে নিন, একটু পড়াশুনো করুন, তাহলে লোকে হাসবে। শুভেন্দু অধিকারীর উপর রক্ষা কবচ ওঠেনি। শুভেন্দু অধিকারীর যে সমস্ত মিথ্যা মামলা আপনারা করেছিলেন সেগুলো আজকে সব জলাঞ্জলি হয়েছে। নতুন মামলা করুন, আবার শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য করুন। আমরা আবার কোর্টে যাব, আবার থাপ্পড় খাবেন, আবার ঠান্ডা হয়ে যাবেন। তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন, পারলে এক্ষুনি গিয়ে দোকান থেকে নতুন জামা কাপড় কিনে এনে পরা, ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা, সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন বলে অলরেডি যারা ভেবে রেখেছে, তাদের উদ্দেশ্যে বলছি, আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনুন। শুভেন্দুবাবু 2022 সালের ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন দ্য নেচার অফ অ্যান ইন্টারিম অর্ডার। সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত 26টা এফআইআর শুভেন্দুবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কোয়াশিং চেয়ে, সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট। আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট আর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে না, মানে কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এন ইন্টারিম অর্ডার, একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল। পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয়, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিং এর স্টেজে আসে এবং সেটা হয়, এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোনায়। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদ বাকি 4-5খানা এফআইআর সেগুলোর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই। বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি।